জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় বড় রায় শীর্ষ আদালতের। অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। গরু পাচার মামলায় তদন্তে সব রকম সহযোগিতা করার শর্তে জামিন পেলেন অনুব্রত। দীর্ঘদিন ধরে তিনি তিহারে জেলবন্দি। নির্দিষ্ট একটি মামলায় তার জামিন মঞ্জুর করা হয়েছে। তবে ইডির দায়ের করা মামলার ভিত্তিতে এখনো পর্যন্ত জেলেই থাকতে হবে বলে জানা গিয়েছে। আর একটা মিডিয়া রিপোর্ট মানে রিয়াকশন তৃণমূল কংগ্রেসের, সেটা দেখাই। অনুব্রতকে গ্রেপ্তার করে ইডি। সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনো ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ইডির মামলার শুনানি হবে দিল্লির উচ্চ আদালতে। সেই মামলায় যতদিন না পর্যন্ত অনুব্রত জামিন পাচ্ছেন ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে। অনুব্রতের জামিন প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিংহ বলেন, আজকে সিবিআই মামলায় কেষ্টদার জামিন হলো, বাকি রইল ইডির মামলা। তারও শুনানির দিন আসন্ন। কত আশা দেখুন। আশা করছি সেটাতেও জামিন মিলবে। তারপর জেলা জুড়ে সংবর্ধনার আয়োজন করা হবে। তবে এটা আগে থেকে ঠিক করা, কারণ ওনাদের নেত্রী বলেছিলেন যখন জেল থেকে বের হবেন অনুব্রত মণ্ডল, তাকে বীরের সম্মান দিয়ে বের করা হবে। এই কথা অনেকদিন আগেই বলে রেখেছেন ওনাদের দিদি। আর যখন এই সিবিআই তো প্রথম গ্রেপ্তার করেছিল 2022-এর আগস্টে, তো সেই সিবিআই মামলাতে জামিন হয়েছে, কিন্তু পরে তাকে আবার ইডি ট্যাগ করেছে। এখন ইডির মামলাতে জামিন হয়নি। ইডির মামলা এখন দিল্লি হাইকোর্টে রয়েছে জামিনের ব্যাপারটা। তো সেটাতে যেটা চন্দ্রনাথ সিংহ দাবি করছেন বা আশা করছেন যে ওটাও খুব শীঘ্রই শুনানিতে আসবে এবং জামিন হয়ে যাবে। তারপর গোটা জেলা জুড়ে কেষ্টদা করে ফুল যে আর গলাতে পড়ার মতো গলা থাকবে কিনা কে জানে, এত ফুল আসবে সেটা পরিষ্কার। এবং আমার তো মনে হয় যেদিন জামিন পাবেন কলকাতা থেকে তো হবেই, কলকাতায় নামার পর থেকে তো হবেই, সেখান থেকে কনভয় করে বাড়িতে নিয়ে আসা। তিহার জেল থেকেও নিয়ে আসার ব্যবস্থা হতে পারে, স্পেশাল ফ্লাইটে করেও আনা হতে পারে, এতটাই সংবর্ধনা দেওয়া হবে। এই হচ্ছে দর্শক বাংলার পরিস্থিতি আর বাঙালির দুর্ভাগ্য। এত বড় ঘটনা, যিনি 8বার না 9বার না 10বার যিনি নোটিশ ফেল করেছিলেন, সিবিআই তলব করছিল, আসছিলেন না, শেষ পর্যন্ত সিবিআই বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিল। তো যখন একটি মানুষ এজেন্সির ডাকে সাড়া দেন না, 9বার 10বার নোটিশ পাঠাতে হয়, সেই ব্যক্তিকে তদন্তে সহযোগিতার শর্তে জামিন দিয়ে দেওয়া সুপ্রিম কোর্টের তরফ থেকে শুনলেও হাসি পায়। তো যাই হোক, উনি সহযোগিতা করবেন বলেছেন, ওনার ব্যাপার। তবে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, একটা রিয়াকশন এসছে, আমি আপনাদেরকে দর্শক একটু শোনাবো উনি কি রিয়াকশন দিয়েছেন এই প্রসঙ্গে, তারপরে আমি আলোচনাতে আসছি। অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় এটা টেকনিক্যাল গ্রাউন্ড, লিগ্যালি কেন পেয়েছে আলাদা কথা, তবে বেরোনোর কোনো সুযোগ নেই। ইডির মামলাতে আছে এবং আমরা যেটা কনভেনশন বা দেখেছি, আমাদের অভিজ্ঞতা, আমরা লয়ার নই, এজেন্সিরও কেউ নই, তাতে সিবিআই মামলাতে অনেকদিন জেলে থাকার পরে বেল পেয়ে যায়, ক্রিমিনাল অফেন্স। কিন্তু পিএমএলএ মানি লন্ডারিং এর ক্ষেত্রে বেরিয়ে আসা খুব মুশকিল, যেটাতে ভাইপোও আছে। ভাইপোর লিপস অ্যান্ড পাউন্ডসের সম্পত্তিগুলো অ্যাটাচমেন্ট হয়েছে, যার সম্পত্তি অ্যাটাচমেন্ট হয়েছে তার তো ভিতরে থাকা উচিত। অর্থাৎ স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার দুর্নীতির বিরুদ্ধে যে জনগণ অপেক্ষা করে থাকেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে উনি বাইরে বেরোতে পারবেন না। ইডির মামলাতেও উনি অলরেডি ভিতরে আছেন এবং আমার কাছে আমি যেটুকু শুনেছি
সংবাদ মাধ্যমের মাধ্যমে বা জনশ্রুতিতে, সেটা হলো মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে সেই এনআইএ মামলাতেও অনুব্রত মণ্ডল সরাসরি ইনভলভমেন্ট আছে। অতএব আশ্বস্ত থাকুন, আজ সকাল থেকে যা চলছে উল্লসিত আমরা। ভোট লুট যারা করেছে, যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর, সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া হোক। দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী, উনি এখনো আশা প্রকাশ করে যাচ্ছেন এবং বলছেন যে সিবিআই মামলাতে অনেকদিন থাকলে জামিন হয়ে যায়, কিন্তু ইডির যে মামলা তাতে জামিন হওয়ার সুযোগ নেই। আরো অন্য কেসেও ট্যাগ হতে পারেন অনুব্রত, ফলে এখনই জেল থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সেই সঙ্গে আজকেও যেসব তল্লাশি হচ্ছে আপনারা জানেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চলছে, চালচোর ডালচোর যেটা বলার চেষ্টা করলেন, মানে এইসব বিভিন্ন ক্ষেত্রে তো ঠিকঠাকই এগোচ্ছে, ব্যবস্থা হবে এই আশা উনি প্রকাশ করেছেন। দেখুন, শুভেন্দু অধিকারী পলিটিক্যাল পার্সন, ওনার কাজ হচ্ছে মানুষকে উজ্জীবিত রাখা, কর্মীদেরকে সতেজ রাখা, মনোবল চাঙ্গা করে রাখা, সেই কাজটা উনি করে যাচ্ছেন। কিন্তু আমি জানি না রাজ্যের মানুষ কতটা আশ্বস্ত হচ্ছেন, কারণ যা সব দেখছি, মানে তদন্তের গতি প্রকৃতি এবং বিচার ব্যবস্থা, বিশেষ করে সুপ্রিম কোর্টের যে অবস্থান যেটা দেখছি, তাতে খুব একটা যে আশ্বস্ত হওয়ার মতো দেখছি না। সুপ্রিম কোর্টে যেন কাজ হয়ে গেছে যে চোর ধরা না, চোর ছাড়া। চোর ধরার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এত ঢিলেমি করছে, এত তারিখ পে তারিখ দিয়ে দিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দেখবেন, চাকরি চোর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যখন মামলাগুলো হচ্ছে, সেগুলো তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে। হাইকোর্ট যে চোরগুলোকে ধরছে, সেগুলোকে আবার সুপ্রিম কোর্ট ছেড়ে দিচ্ছে। এটা দেখতে পাচ্ছি। ধরুন হাইকোর্ট কোনো অর্ডার করলো, কড়া স্টেপ নিল, সুপ্রিম কোর্টে যখনই তারা চলে যাচ্ছেন, সুপ্রিম কোর্ট ওখানে হয় স্টে দিয়ে দিচ্ছে, নাহলে বেল দিয়ে দিচ্ছে। কেন হাইকোর্ট এই অর্ডারটা করেছে, হাইকোর্টকে পুনর্বিবেচনা করতে বলা খুব জোর হলে বা এরকম কিছু, সেরকম কিছু না করে যেভাবে সুপ্রিম কোর্টের অবস্থানগুলো সামনে আসছে, তাতে করে আমি জানি না আপনারা কতটা কি আশ্বস্ত হচ্ছেন, কতটা কি, মানে সুপ্রিম কোর্টের অবস্থান খুব একটা, মানে কি বলবো, আশাব্যঞ্জক লাগছে না। যিনি প্রধান বিচারপতি রয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়, অনেক কথা বলেছেন, অনেক আশ্বাস দিয়েছিলেন মানুষকে যে বিচার ব্যবস্থা অনেক স্ট্রং হবে, অনেক কঠোর হবে, অনেক দ্রুত কাজ করবে। দ্রুততার তো কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না, সবটাই ওই তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে। বরং হ্যাঁ, দ্রুত কাজ হচ্ছে কাদের জন্য, যারা ক্রিমিনাল, যাদের বিরুদ্ধে বিরাট বিরাট অভিযোগ, তাদের দেখি ডেট সামনে চলে আসে, তাদের দেখি দ্রুত মানে হিয়ারিং হয়ে অর্ডার হয়ে যায়, তাদের ক্ষেত্রে দেখি। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে সেই রকম অ্যাক্টিভ ভাবে দেখি না। বলতে খারাপ লাগছে সুপ্রিম কোর্টের বিষয়, কিন্তু আমরা কি আশা করি সাধারণ মানুষ হিসেবে, যে সুপ্রিম কোর্ট অনেক বেশি অ্যাক্টিভ হবে, তারা বিচারের ক্ষেত্রে স্পিড বাড়ানোর ব্যবস্থা করবে। তো যদি সেটা না হয়, তারিখ পে তারিখ হয়ে যায়, আজকে অনুব্রত মণ্ডলের জামিন হয়ে গেল, এখনো বিচার ব্যবস্থা শুরু হলো না, আর তদন্ত যারা করছে এজেন্সি, তাদেরকেও তো আমরা খুব একটা ভালোভাবে দেখছি না। তারাও কোথাও কোনো ক্ষেত্রে ঢিলেমি করছে। যত দ্রুত বিচার শুরু হওয়ার কথা, ততটা তাড়াতাড়ি তদন্ত শেষ করে বিচার ব্যবস্থাতে তারা ফেলতে পারছে না, তো মানে বিচারে ফেলতে পারছে না। তো সুতরাং সেক্ষেত্রে যখন টাইম চলে যাচ্ছে, তখন আসামিদের তরফ থেকে একটা দাবি উঠছে যে এখনো বিচার শুরু হচ্ছে না, আর কতদিন আমাকে আটকে রাখা হবে, তদন্ত কেন এখনো শেষ হবে না। এই কথাগুলো একটা বলার তারা জায়গা পেয়ে যাচ্ছেন হায়ার কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে। আর সুপ্রিম কোর্টও তাদের কথা শুনেই, মানে তাদের পক্ষেই কার্যত দিয়ে দিচ্ছে, বেল দিয়ে দিচ্ছে বা স্টে দিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্ট যদি একটু এজেন্সিকে দরকার হলে একটু তাড়া মেরে, কেন হবে না, দ্রুত চার্জশিট ফাইল করো, দ্রুত মানে করো, যখন তোমরা বলছো যে এই মানুষটি বেরোলে তদন্তে প্রভাব খাটাতে পারেন, সাক্ষীদের উপরে প্রভাব খাটাতে পারেন, তাহলে তো ছাড়া যাবে না, বরং তোমরা দ্রুত তদন্ত শেষ করো এবং বিচারে ফেলো। এটা বলে আলটিমেট বিচার ব্যবস্থাকে
কেন স্ট্রং করার ক্ষেত্রে এবং মানে এই ধরনের কেসের বিচার কেন দ্রুত করার ক্ষেত্রে অ্যাক্টিভ ভূমিকা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। শুধু মাঝে মধ্যে কোনো প্রোগ্রামে আমরা বড় বড় কথা শুনি, আলটিমেট কিছুই দেখছি না। বলুন তো দর্শক, শুধু হিয়ারিং ই শুনেছেন আপনারা, কোনো কোনো ক্ষেত্রে শুনেছেন স্টে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে শুনেছেন বেল হয়েছে, এর বাইরে রেজাল্ট হয়েছে কটা মামলার শুনেছেন? এখানে তো যাই হয়, এখানে তো নিষ্পত্তি হয় না, সেই গড়িয়ে গড়িয়ে সুপ্রিম কোর্ট চলে যায়। হাইকোর্ট কিছু একটা অর্ডার করলো, তার সেটা মানা হলো না, সেই মতো কাজ হলো না, চলে গেল সুপ্রিম কোর্টে, আর সুপ্রিম কোর্ট শুনতে 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 কখনো স্টে দিয়ে দিচ্ছে, কখনো বেল দিয়ে দিচ্ছে। বিচার শেষ করে চূড়ান্ত রায় ঘোষণা করেছে দোষীদের সাব্যস্ত করে। কটা দেখেছেন দর্শক, কটা বিচার দেখেছেন? একটা এত বড় দেশে যদি এই ধরনের একটা ফাস্ট ট্র্যাক করে মানে ভালো করে খুব দ্রুত যদি বিচার না হয়, তাহলে যারা অপরাধী তারা তো এত সুযোগটা নেবেন না। তাদের তো সুযোগ, তাদের তো এটাই তো খোঁজা কাজ, আইনের ফাঁক ফোকর ইউজ করে কি করে দীর্ঘদিন এই বিচার ব্যবস্থাকে কন্টিনিউ করে রাখা যায়। কন্টিনিউ করে রাখবো, ওই নাম থাকবে আমার অভিযুক্ত তালিকায়, কিন্তু ওই বিচার শেষ হতে করতে আমার জীবনটা কেটে যাবে, তারপরে টুক করে মরে যাব। জীবনটা পুরো উপভোগ করে নিলাম, ব্যাস, ওই একবার দুবার হয়তো জেলে কিছুদিন থাকতে হবে, জেল থেকে বেরিয়ে গেলাম, ব্যাস হয়ে গেল, সব অপরাধ কমপ্লিট। এটাই হয়ে যাচ্ছে। এবং সেই জন্যই এই যে শুনলেন না, যেটা আমি বলছিলাম যে জেলা জুড়ে সংবর্ধনা দেওয়া হবে, তার মানে কি যেন জামিন পেয়ে গেলেই যেন খালাস হয়ে গেল বিষয়টা, তা তো না। বিষয়টা জামিন মানে তো খালাস না, কিন্তু এমন ভাবে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা হবে যে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন মানে ওনার কোনো দোষ নেই, দোষ কোনো প্রমাণ হয়নি, তাই জামিন। কিন্তু বিষয়টা তা নয়, জামিন আর খালাস দুটো এক জিনিস নয়, কিন্তু এইভাবেই বোঝানো হবে মানুষকে। আর যদি ওই দ্রুত মানে গ্রেপ্তার এবং সঙ্গে সঙ্গে বিচার করা, বিচার করে যদি বলে দিত যে খালাস, তখন আমরা মানতাম সহজে, এবং ওনারা মালা পড়াবেন, যাই পড়াবেন, আমাদের কোনো বলার থাকতো না, এবং বিচারটাও দ্রুত দেখতে পেতাম। তো না হলো বিচার, না হলো আটকে রাখা, কিছুই হচ্ছে না। এই কিছুদিন আটকে রেখে তাকে আবার বহাল তবিয়তে ছেড়ে দেওয়া হবে, এবং বহাল তবিয়তে তিনি এখানে বিরাজ করবেন। আবার সেই পার্টি চরম চরম ঢাক কত কি করবেন, আরো বেশি করে করবেন, সাহস তো বাড়বে, ওনাকে দেখে আরো অন্যরাও যুক্ত হবেন। আমরা তো ভেবেছিলাম যে ওনার সঙ্গে আরো অনেকের গ্রেপ্তার হওয়ার মানে গ্রেপ্তার হতে পারেন ওই এলাকায়, আরো যাদের যাদের সব নামে অভিযোগ এসেছিল। কজনকে গ্রেপ্তার করা হয়েছে? কজনকে গ্রেপ্তার করা হয়েছে? হয়েছে কিছু? সব কোথায় কি এদিক সেদিক। ফলে না এজেন্সির প্রতি আমাদের ঠিক মতো করে ভরসা আছে, না বিচার ব্যবস্থার প্রতি ঠিক মতো করে ভরসা থাকছে। কেন সুপ্রিম কোর্ট প্রশ্ন করে না? এত বড় মামলা, এত টাকার ব্যাপার যেখানে বলা হচ্ছে, সেখানে জামিনের আবেদন কি করে হতে পারে? আর দ্বিতীয়ত কেন জামিন দিতে হবে? কেন আগে তদন্ত, তার আগে কেন শেষ হয়ে বিচার পর্ব শেষ হবে না? 2.5 বছর যদি রাখা হয়, মানে আজ কত হলো, 22 তো আগস্টের, তখন থেকে রাখা হয়, এর মধ্যে কেন বিচার কমপ্লিট হবে না? কেন তদন্ত শেষ করে বিচার কমপ্লিট হবে না? কোথায় গাফিলতি, কোথায় ঢিলেমি? সেই বিষয়টাতে জোর দিয়ে একটা সুরাহা না করে জামিন দিয়ে দাও, উনি তদন্তে সহযোগিতা করবেন, কত করেন সে তো আমরা বুঝবো পরবর্তীকালে। যদি সত্যি উনি ইডির থেকেও জামিনটা পেয়ে যান, তখন বুঝবো কতটা উনি সহযোগিতা করছেন। ওই আর কি, ওই হয়ে যাবে, জামিন হয়ে যাবে, তারপর ওই তারিখ পে তারিখ চলতে থাকবে। ওই দেখবেন ওনার, জানি না উনি কতদিন কি বাঁচবেন, কিন্তু বিচার ওনার জীবদ্দশায় শেষ হবে বলে আমার তো মনে হয় না। ভারতীয় বিচার ব্যবস্থা যদি এই রকম হয়, তাহলে কি করে আমরা আশা করব দুর্নীতি তদন্ত হবে, দুর্নীতিতে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে? কজনের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে? বাকি তো সবই ওই কিছুদিন গ্রেপ্তার, তারপর বেল, তারপর সব ধামাচাপা। এতে এইরকম চললে কি মানুষের ভরসা বাড়বে বিচারের প্রতি? আর শুভেন্দু অধিকারীরা হয়তো আশ্বাস দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, কিন্তু এই ভরসা উনিও কি বজায় রাখতে পারবেন যদি এইভাবে চলতে থাকে? আজকে বলছেন ইডির মামলায় জামিন হবে না, যদি কালকে হয়ে যায়, মানে পরবর্তী শুনানি বা যা আছে যদি হয়ে যায়, তখন উনি কি করে ভরসা রাখবেন? ইডির মামলাতে কি জামিন হচ্ছে না? অনেকের ক্ষেত্রে তো ইডির মামলাতে জামিন হয়ে যাচ্ছে। তাহলে খুব দুর্ভাগ্যের এটুকু বলতে পারি, যাদের চোর ধরার কথা, চোর ধরতে সাহায্য না করে যদি চোরকে ছেড়ে দেওয়ার কাজটা করে, তাহলে সেই চোরদের বিচার কি করে হবে? দর্শক বলবেন, যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।